অনুগল্প, আলেয়া এবং আমি। ফাহমিদা লাইজু। 5 বছর আগে পাত্রী দেখতে গিয়ে রিজেক্ট করে দেয়া পাত্রীটির সামনেই আমি বসে আছি। এই অফিসের এত বড় একটা পোস্টে আছে সে, এটা অবিশ্বাস্য। চেনা চেনা লাগলেও মনে করতে পারছিলাম না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে এক টুকরো বাঁকা হাসি দিয়ে একসময় সে নিজেই কথা বলতে শুরু করল। চিনতে পারছেন আমাকে মারুফ সাহেব? না চিনতে পেরে তাকিয়ে রইলাম। তবে মনে মনে খুশি হলাম এই ভেবে, আমি না চিনলেও আমাকে তো চেনে, নিশ্চয়ই আমার ইনকাম ট্যাক্সের ঝামেলাটা বাধামুক্তভাবে সমাধান হয়ে যাবে। কিন্তু হৃৎপিণ্ড খুলে পড়ে যাওয়ার উপক্রম হলো যখন শুনলাম পাত্রী দেখতে গিয়ে তাকে এবং তার পরিবারকে অপমান করে এসেছিলাম, তাও 5 বছর আগে। মারুফ সাহেব, আপনি যেমন অনেক পাত্রী দেখেছেন, মনের মতো পাত্রী পাচ্ছিলেন না, তাই এত জনের ভিড়ে আমাকে মনে নেই। আবার আমাকেও বারবার পাত্রপক্ষের সামনে বসতে হয়েছে আমাকে পছন্দ না করার কারণে। স্বাভাবিকভাবে আপনাকে আমার মনে থাকার কথা নয়। সেদিন আপনারা যে অপমান করেছিলেন সে জন্যই হয়তো আলাদাভাবে আপনাকে ভুলতে পারিনি। দেখতে এসে পছন্দ নাই হতে পারে, ভদ্রভাবে পরে জানিয়ে দিলেই হতো পছন্দ হয়নি। কিন্তু সামনাসামনি যেভাবে কথাগুলো বলেছিলেন সেগুলো মনের মধ্যে গেঁথে গিয়েছিল সুচালো তীরের মতো। এবার আমার সবকিছুই মনে পড়ে গেল। আমি মাথা নিচু করে বসে রইলাম। বলেছিলেন, মেকআপ করে ছবি তুলে আমাদেরকে দেখিয়ে এখন এমন কালো পাত্রী দেখাতে আনা হয়েছে, এটা খুবই অন্যায় হয়েছে। আপনারা আমাদের সঙ্গে জোট চুরি করেছেন, মূল্যবান সময় নষ্ট করেছেন। এমন কালো মেয়েকে কে বিয়ে করবে? যেই রকম মেয়ে সেই কোয়ালিটির ছেলে আনতে বলবেন ঘটককে। মনে পড়েছে মারুফ সাহেব, সেই আলেয়া এত বড় একটা পোস্টের চেয়ারে বসে আছে, আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। বলার মতো কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আলেয়াকে একদমই চিনতে পারিনি। তার কথাবার্তা, চালচলন, গায়ের রং অনেক পরিবর্তন। সে এত আকর্ষণীয় হয়েছে দেখতে অবাক হওয়ার মতো। মা বলেছিলেন, একেবারে কাজের মেয়ের মতো দেখতে লাগে, এমন বউ ঘরে থাকলে লোকজন এসে বলবে এটা কি কাজের মহিলা। বউ থাকবে সুন্দর ফুটফুটে পুতুলের মতো। আমার মা পেয়েছে ফুটফুটে বউ, কিন্তু সেটার মাসুলও দিতে হচ্ছে। অনেক পাত্রী দেখতে দেখতে এক সময় কম বয়স্ক সুন্দরী পাত্রী পেয়েছিলাম, বিয়েও করেছি তাকে। তখন থেকে আমার জীবনটা নরকে কাটাতে হচ্ছে। জীবন থেকে শান্তি চলে গেছে। আমার পরিবারের সাথে তার কখনোই বনিবনা হয়নি। এক সময় বাসা আলাদা করতে হয়, যাতায়াতও আস্তে আস্তে কমে আসে। তার আবদার কখনোই শেষ হয় না। তাহলে কি এই আলেয়ার মনে কষ্ট দেওয়াতেই আমাকে এই দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে? কি ভাবছেন এত মারুফ সাহেব? থাক সেসব কথা, এবার কাজের কথা বলুন। এখানে কি মনে করে আমার ছোট্ট একটা ফ্যাক্টরি আছে? ইনকাম ট্যাক্স বাকি পড়াতে একসঙ্গে এখন বিরাট অঙ্কের টাকা দাঁড়িয়েছে। ফ্যাক্টরি করার সময় ব্যাংক থেকে লোন নিতে হয়েছে অনেক। এখন ট্যাক্সের টাকা সব একসঙ্গে দিতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আলেয়া ফাইলপত্র সব ভালোভাবে দেখে বলল, আপনি ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেই নিজের সর্বনাশ করেছেন। ইনকোয়ারি করার সময় সবকিছু স্পষ্টভাবে ধরা পড়েছে। এখানে আমার কিছুই করার নেই। আগে যা হয়েছে সে জন্য আমি অনুতপ্ত। প্লিজ কিছু মনে রাখবেন না, সবকিছুর জন্য আমি দুঃখিত। আপনার দুঃখিত হবার কিছু নেই, বরং আপনারা সেদিন আমার নিজের কাছে নিজেকে চিনিয়েছে। কিন্তু কিভাবে? আপনি চাকরি, সে অনেক কথা। আপনি যদি আমার দিকটা দেখেন আমিও আপনার দিকটা দেখব, আপনাকে খুশি করে দেব। আপনার যদি আপত্তি না থাকে চলেন না আগামীকাল কোথাও বসে বাকি কথা বলি। আলেয়া কি যেন চিন্তা করে একটু হেসে বলল, আগামীকাল এই সময়ে ফমি ক্যাফেটাতে চলে আসবেন। চিনেন নিশ্চয়? চিনি। আমি নিশ্চিত মনে বেরিয়ে এলাম আলেয়ার অফিস থেকে। আসলে টাকা দিয়ে সব লোককেই কেনা যায়। আজ বাসা থেকে বের হওয়ার সময় প্রেমা ডায়মন্ডের নেকলেসের রিসিপ্টটা ধরিয়ে দিয়েছে। আজ এটা না নিয়ে গেলে খরদর মাথায় তুলে ফেলবে। কিন্তু নেকলেসের এখনো 5 লাখ টাকা বাকি আছে। এই সময় এই খরচটা করা উচিত হবে না। আগামীকাল আবার আলেয়া কত টাকা দাবি করে বসে। বাসায় ঢুকতেই প্রেমা হাসি হাসি মুখ করে দৌড়ে এলো। নেকলেসটা এনেছ? আজ যাওয়ার সময় পাইনি, অন্য একদিন আনবো। কি আননি? কাল আমাদের কিটি পার্টি। আমি ভেবে রেখেছি ওইটা পরে যাব, শাড়িটারি সব ঠিক করে রেখেছি। আর এখন বলছো আনুনি? পুরনো গয়না পরে আমি যাব। ওইসব পরা তোলা ছবি ফেসবুকে সবাই আগেই দেখে ফেলেছে। হায় হায়, আমি মুখ দেখাতে পারবো না। আরো কত কি বলতে বলতে প্রেমা গলার আওয়াজ বাড়াতেই থাকলো।
সেসব শোনার আর ধৈর্য রইল না, ওয়াশরুমে ঢুকে বসে রইলাম। মা বাবার ঝগড়া দেখে দেখে ছেলেটাও চুপচাপ হয়ে গেছে। প্রেমা আছে শুধু আনন্দ ফুর্তি নিয়ে, ছেলের প্রতিও ভালোভাবে নজর নেই। একসঙ্গে স্বামী স্ত্রী বসে একটু চা খাওয়া গল্প করা এসব প্রেমার পছন্দ না। শ্বশুর বাড়ির কাউকে তার পছন্দ নয়, বাবার বাড়ির সবাইকে নিয়ে থাকতে চায়। তাদের জন্য দেদারসে টাকা থাকছে। কিছু বলেই বলে, তোমার সব 2 নাম্বারের খবর আমি জানি, বেশি কথা বললেই সব ফাঁস করে দিব। আমিও শুনিয়ে দেই, তোমার খাই খাই স্বভাবের জন্যই এসব 2 নম্বরই শুরু করতে হয়েছে। অনেকক্ষণ থেকে বসে আছি, আগেই এসেছি। এমন লোকদের কত তেল দিয়ে যে কাজ হাসিল করতে হয়। ওই তো দেখা যাচ্ছে আলেয়া আসছে। আমি উঠে দাঁড়িয়ে আমার অপোজিট চেয়ারটা বসার জন্য এগিয়ে দিলাম। খুব শান্ত ভঙ্গিতে আলেয়া বসল। দেরি দেখে একবার ভাবলাম আসবেন না। কেমন আছেন? নিশ্চয়ই মনের মতো বউ পেয়েছেন। মোবাইল থেকে ছবি দেখালাম। ছবিতে দুনিয়ার সবচেয়ে সুখী দম্পতি দেখা যাচ্ছে আমাদের। ভাবখানা এমন করলাম খুব কাছের কারোর সাথে অনেক দিন পর দেখা হয়েছে। খুব সুন্দর বউ পেয়েছেন। আপনার ছেলেটাও খুবই কিউট। আমি হাসি হাসি মুখ করে সম্মতি জানালাম। আলেয়া বলল, জানতে চাচ্ছিলেন না কিভাবে কি হলো? যে কারণেই হোক দেখা তো হলো। আমারও খুব ইচ্ছে করছিল আমার কথাগুলো আপনাকে বলি। সেজন্যই আসলে এখানে আসা। বলুন প্লিজ। সেদিন আপনারা আমাদের বাড়িতে 1 গ্লাস পানিও খাননি। আপনারা চলে যাবার পর কাঁদতে কাঁদতে আমি চোখ ফুলিয়ে ফেললাম। আব্বা খুবই ভেঙে পড়লেন। এক সময় আমার মনে হলো আমি কালো, এতে আমার কি দোষ? আমাকে আল্লাহ একদিকে কম দিয়েছেন, অন্য কিছু হয়তো 2 হাত ভরে দিবেন। আমি আব্বাকে বললাম, আব্বা মেয়েদের জীবনে বিয়েটাই কি সব? বিয়ের পরে যদি অশান্তি হয় তাহলে বিয়ে না হওয়ার থেকে অনেক বেশি ভালো। তুমি সমাজের ভয়ে পাচ্ছ। সমাজ কাদের নিয়ে, সমাজের কে কি করে তোমার জন্য? যদি কোনোদিন কেউ আমাকে মন থেকে গ্রহণ করতে চায় সেদিনই আমার বিয়ে হবে। এখন থেকে ঘটকের সঙ্গে আর কোন যোগাযোগ করতে আমি যেন না দেখি, তাহলে আমার বেঁচে থাকার যতটুকু ইচ্ছা আছে তাও মরে যাবে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। বারবার সঙ্গের মতো সেজে পাত্রপক্ষের সামনে আমি আর কোনোভাবেই যাব না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আর কাউকে ভয় করি না। সেদিন থেকে কাঁচা হলুদ, ফেয়ার অ্যান্ড লাভলি মুখে ঘষা ছেড়ে দিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স আর যত রকম সাধারণ জ্ঞানের বই আর গুগল হয়ে উঠল আমার সঙ্গী। যতদিন না আমি আতিকের কথা বললাম, এর আগ পর্যন্ত আব্বা আমার বিয়ের কথা আর বলেননি। আতিককে? আতিকের সাথে আমার পরিচয় ফেসবুকে। প্রথমে বন্ধুত্ব হয়। সে আমাকে প্রতি পদে পদে আমাকে সাহস জুগিয়েছে, ভেঙে পড়তে দেয়নি। একসময় বন্ধুত্ব থেকে ভালোবাসা। ভাবতে পারেন সে আমার চোখ দেখে আমার প্রেমে পড়েছে। বিয়ে হলো আমাদের। পরে BCS পরীক্ষা দিলাম। আশ্চর্যজনকভাবে টিকেও গেলাম। আতিক এটাকে আশ্চর্য বিষয় মনে করে না, সে বলে, তোমার কষ্টের ফল তুমি পেয়েছ। আমার শ্বশুর শাশুড়ি আর আমার 1 বছরের বাচ্চাকে নিয়ে আমাদের সুখের সংসার। মনোযোগ দিয়ে আলেয়ার কথা শুনছিলাম। মনটা দুঃখে ভরে গেল। আলেয়ার সুখের কথা শুনে নাকি আমার দুঃখের কথা মনে করে জানি না। আলেয়া আবার বলল, কথাগুলো আপনাকে জানতে পেরে খুব শান্তি লাগছে। আমারও ভালো লাগলো আপনার ভালো থাকার কথা শুনে। এবার আমি বর্তমানে ফিরে আসলাম। সরাসরি বললাম, আমার প্রবলেমটা সলভ করতে আপনার ডিমান্ড জানতে পারি? আমাকে সরাসরি ঘুষ অফার করছেন। এভাবেই তো সব চলে আসছে। আপনি যে চেয়ারে বসেছেন এখানে বসে কেউ ফেরেশতা মার্কা কাজ করে না। বুঝতে পারছি। আপনার জীবনের সমস্ত কাজকর্ম অবৈধভাবে করেছেন। এজন্য সবাইকে একই মনে করছেন। এখানে আসার আগে আমার সম্বন্ধে একটু খোঁজ নিয়ে আসার দরকার ছিল আপনার। আমি কোন ব্যক্তিগত শত্রুতা আপনার সঙ্গে করছি না। আমার নীতি থেকে এক চুলও নড়ব না। আর আমাকে যে সরি বলেছেন, এটা বলার দরকার নেই। আপনার জন্যই আমার জীবনের অনেক কিছুই আমি শিখেছি এবং অসম্ভব ভালো মনের একজন জীবনসঙ্গী পেয়েছি। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে এনে আপনাকে চাকরিচ্যুত করতে পারি জানেন। অনেক উপরের লেভেল পর্যন্ত আমার জানাশোনা আছে। তবে আমার কথা মেনে নিলে কোন ঝামেলাই হবে না। এতক্ষণে আপনার আসল রূপ বেরিয়ে এলো দেখছি। আমি কোন ঝামেলায় যেতে চাই না। আপনি মেনে নিলেই আপনারও লাভ হবে আমারও। আলেয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আপনার জন্য দেখছি আমাকে আসলেই কিছু করতে হবে। 20 লাখ লাগবে। তবে সম্পূর্ণটা না হলেও ট্যাক্স আপনাকে দিতে হবে। 20 লাখ?
সম্পূর্ণ ট্যাক্স দিলে এর থেকে কত গুণ বেশি দিতে হবে হিসেব করেছেন নিশ্চয়ই। সেই তুলনায় এই অ্যামাউন্ট কিছুই না। যদি রাজি থাকেন চেক নিয়ে আগামীকাল অফিসে চলে আসবেন। আর কোনোভাবেই এ কথা যেন লিক না হয়। যাক, শেষ পর্যন্ত ম্যানেজ হলো তাহলে। মেজাজটা ফুরফুরে হয়ে গেল। পরের দিন আলেয়ার অফিসে আমার পাশে জন পুলিশ অফিসার এসে দাঁড়ালো। তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না আলেয়া আমাকে এভাবে ফাঁসিয়েছে। আলেয়ার অনেস্টিতে অফিসের কারো কোন সন্দেহ নেই। এই রকম একজন অফিসারকে ঘুষ অফার করাই অনেক বড় অন্যায়। এক অন্যায় থাকতে গিয়ে আরেক অন্যায় জড়িয়ে গেলাম আষ্টেপৃষ্ঠে। আমি একেবারে শেষ হয়ে যাব আমার সম্পদের হিসাবটা চাইলেই। আলেয়া বলল, আপনি আমাকে হুমকি না দিলে সব কিছুই হতো না। আপনাদের মতো মানুষের জন্যই সৎ মানুষ সৎ থাকতে পারে না। আপনাদের মতো অন্ধকারের মানুষরা মানুষকে অন্ধকারের দিকেই শুধু ঠেলে দিতে জানে। একজন সুপুরুষকে দেখিয়ে আলেয়া বলল, এই হলো আতিক, আমার হাসবেন্ড। আজ ওর অফিস থেকে ছুটি নিয়েছে এই পরিস্থিতিতে আমার সাথে থেকে আমাকে সাহস জোগাতে। আতিক বলল, সব জায়গাতেই আলেয়ার মত কিছু মানুষ এখনো আছে। আশা করি একদিন আলেয়ার মতো মানুষেরা সমাজটাকে বদলে দিবে। সমাপ্ত।